সুবীর স্যার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা। এর আগের একটা ভিডিওতে আমরা সমাসের ব্যুৎপত্তি, সমাসের অর্থ, সমাসের কাজ এবং সমাসের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সমাসের শ্রেণীবিভাগগুলো নিয়ে। আলোচনায় আসা যাক। সমাসকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। কি কি? 1. দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2. দ্বিগু সমাস। 3. তৎপুরুষ সমাস। 4. কর্মধারায় সমাস। 5. বহুব্রীহি সমাস। 6. অব্যয়ীভাব সমাস। সমাসের মূল ভাগ এই 6টি। এছাড়াও আরও অনেক ভাগ রয়েছে, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, আলোপ সমাস, কিন্তু মূল ভাগ হচ্ছে এই 6টি। আজকে আমরা এই 6টি নিয়েই আলোচনা করব। এবার সমাস নির্ণয়ের উপায় কি? ধরো একটা সমাসবদ্ধ পদ দিয়ে দিল, সেই পদটা থেকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলল। এবার সমাস নির্ণয়ের উপায়টা কি? এর উপায়ের জন্য আমাকে বুঝতে হবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে সমাসের মোট দুটো পদ থাকে সমাসবদ্ধ পদের, একটা পূর্বপদ, একটা পরপদ। এবার কোন সমাসে কোন অর্থ প্রাধান্য পায় এটা আমাকে জেনে নিতে হবে বা মনে রাখতে হবে। যেমন ধরো, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উভয় পদ মানে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ সমানভাবে প্রাধান্য পায়। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায়। আবার কর্মধারায় সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহিতে ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায়। ভিন্ন পদ মানে না পূর্বপদ না পরপদ, ওই দুটোরই কোনোটা পদকে প্রাধান্য না দিয়ে অন্য কোনো পদ, তৃতীয় কোনো পদ, আলাদা কোনো পদের প্রাধান্য থাকে। আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে। এখন এটা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারি তাহলে সমাস নির্ণয় করা খুব কঠিন হয়ে যাবে। এই মনে রাখার জন্য একটা কবিতার আকারে আমরা মনে রাখতে পারি। যেমন ধরো, দ্বন্দ্বে উভয় পদ প্রধান হয়। কবিতার প্রথম লাইন, দ্বন্দ্বে উভয় পদ প্রধান হয়, দ্বিতকে পরপদের গান গায়, বহুব্রীহিতে ভিন্ন কিছুর অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলেন দাদা ভাই। দ্বন্দ্বে উভয় পদ প্রাধান্য পায় মানে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পায়। দ্বিতকে পরপদের গান গায়। দ্বিতক বলতে এখানে বোঝাচ্ছে দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ এবং ক মানে কর্মধারায়। এই তিনটা সমাসেই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহিতে ভিন্ন কিছুর অর্থ পায়। বহুব্রীহিতে দুটো পদের অর্থ প্রাধান্য না পেয়ে আলাদা একটা কিছুর অর্থ প্রাধান্য পায়। আর অব্যয়ীতে পূর্বপদ বলেন দাদা ভাই। পূর্বপদ মানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। এবার সমাস নির্ণয় করব কিভাবে? আমরা কয়েকটা স্টেপে সমাস নির্ণয় করতে পারি। প্রথমে কি করতে হবে? সমাসবদ্ধ পদটাকে নিতে হবে এবং এর দুটো পদকে আলাদা করতে হবে। পূর্বপদ এবং পরপদকে আলাদা করতে হবে। ধরো, রান্নাঘর একটা সমাসবদ্ধ পদ, এর পূর্বপদ আর পরপদকে আলাদা করলে আমরা পাই রান্না পূর্বপদ আর ঘর পরপদ। তারপরে কি করতে হবে? এই সমাসের প্রাধান্য অনুযায়ী আমরা সমাস নির্ণয় করতে পারবো। এক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। ধরো, একটা সমাসবদ্ধ পদ দিল রান্নাঘর, যেটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। রান্না ঘর, এর ব্যাস বাক্য, এটা সমাস দিল। তাহলে এটাকে প্রথমেই আমরা কি করব? দুটো পদে ভাগ করব। কোনটা পূর্বপদ, কোনটা পরপদ। রান্না পূর্বপদ, ঘর পরপদ। এবার আমরা কি করব? এর ব্যাস বাক্য যদি হয় কি হবে? রান্নার জন্য ঘর, জন্য তৈরি ঘর। তাহলে এটা কোন সমাস হবে? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি না অব্যয়ীভাব? এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, রান্না না ঘর, পূর্বপদ না পরপদ। এটা বুঝবো কি করে? আমরা চোখ বন্ধ করে কল্পনা করব যে রান্নাঘর বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, কোন ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে?
রান্নার ছবি না একটা ঘরের ছবি যেখানে রান্না হয়? নিশ্চয়ই একটা ঘরের ছবি। তার মানে ঘর কোন পদ আছে? ঘর আছে পরপদ। পরপদের ছবিটা আমাদের চোখের সামনে ভেসে আসছে। তার মানে এই সমাসবদ্ধ পদটিতে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবার পরপদের অর্থ প্রাধান্য কোন কোন সমাসে পায়? দ্বিতকে, অর্থাৎ দ্বিগু সমাসে, তৎপুরুষ সমাসে এবং কর্মধারায় সমাসে। এখন আমরা এটুকু জানতে পারলাম, হয় এটা দ্বিগু সমাস হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় কর্মধারায় সমাস হবে। এবার বুঝবো কি করে কোন সমাসটা নির্দিষ্ট করে হবে? মনে রাখবে, দ্বিগু সমাসে একটা সংখ্যা থাকে পূর্বপদে, 1 2 3 4 5 এইরকম সংখ্যা থাকে। কর্মধারায় সমাসে তুলনা বোঝায়, তার থেকে সে মোটা, দুধের মতো সাদা, মেঘের মতো রং, কাজলের মতো কালো, এই টাইপের থাকবে। আর তৎপুরুষ সমাসে কারকবাচক বিভক্তি থাকবে। তাহলে দ্বিগুতে সংখ্যা, কর্মধারায় তুলনা, এবং দুটোই যদি না হয় তাহলে তৎপুরুষ। তৎপুরুষ সমাসেও যদি কারকবাচক বিভক্তি কে, তে, রে এগুলো লোপ পায়, এটা বুঝতে হবে। কিন্তু এটুকু মনে রাখলেই হবে, দ্বিগুতে সংখ্যা, কর্মধারায় তুলনা, আর যদি দুটোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে তৎপুরুষ হবে। এবার বোঝো, এখানে কি কোনো সংখ্যা আছে? নিশ্চয়ই সংখ্যা নেই, 1 2 5 7 নেই। এখানে কি রান্না আর ঘরের মধ্যে তুলনা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তার মানে কোন সমাস হবে? এটা তৎপুরুষ সমাস হবে। এবার আসি আমরা অন্য একটা এতে। ধরো এখানে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন সমাসের ব্যাস বাক্য হবে 5 ফোড়নের সমাহার। সমাহার। তাহলে 5 ফোড়নকে আমরা প্রথমে কি করব? দুটো পদ আলাদা করব। একটা 5, একটা ফোড়ন, মানে পূর্বপদ 5, পরের পদ ফোড়ন। এবার 5 ফোড়ন বলতে আমরা কি বুঝি? 5 সংখ্যাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, না ফোড়ন মানে বিভিন্ন ধরনের শস্য, অনেকগুলো জিনিস মিলিয়ে 5টা ফোড়ন হয়, মেথি, মহুরি এসব নিয়ে। তাহলে 5 ফোড়ন বলতে আমাদের চোখের সামনে কোন জিনিসটা ভেসে উঠছে? 5 সংখ্যাটা, না ফোড়ন জাতীয় কোনো জিনিস? নিশ্চয়ই ফোড়ন জাতীয় কোনো জিনিস। তার মানে এটাতেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবার পরপদের অর্থ প্রাধান্য পায় কোন কোন সমাসে? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়। দ্বিগুতে কি বোঝায়? সংখ্যা বোঝায়, সামনে সংখ্যা আছে, তার মানে এটা দ্বিগু সমাস। এবার আসি আমরা, ধরো কাজল কালো। কালো এটা থাকলো, এর ব্যাস বাক্য কি হবে? কাজলের মতো কালো। মতো কালো। তাহলে কাজল কালোকে আমরা প্রথমে কি করব? ভাগ করব। একটা কাজল, একটা কালো। কাজল বলতে আমরা জানি সবাই কাজল কি জিনিস, আর কালো হচ্ছে কাজলের বৈশিষ্ট্য, যেটা কালো হয়। এবার কাজল কালো বলতে আমরা কি বুঝি? কাজলটাকে বুঝি, না কাজলের মতো কালো কোনো জিনিসকে বুঝি? কাজল কালো বলতে কিন্তু কাজল বলতে কাজলকে বোঝায়, কিন্তু কাজল কালো বলতে কিন্তু কাজলের মতো কালো কোনো জিনিসকে বোঝায়। কাজলের মতো কালো চোখ, কালো চুল এরকম হতে পারে। মানে কাজলটা মেন জিনিস নয়, মেন জিনিস হচ্ছে কালোটা। অর্থাৎ কালোর অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। পরপদের অর্থ প্রাধান্য কিসে পায়? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়। তার মানে এটা এই তিনটার মধ্যে হবে। আমরা বলেছি দ্বিগু সমাসের সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝাচ্ছে না। তৎপুরুষ কর্মধারায় সমাসের তুলনা বোঝায়। দেখো কাজলের মতো কালো, কাজলের সাথে কালোর তুলনা করা হচ্ছে, তার মানে এটা কর্মধারায় সমাস। এবার আসি আমরা অন্য একটা সমাসে। ধরো দশানন। দশানন কি হবে? 10 আনন, যার আনন মানে মুখ, 10টা মুখ আছে যার। এবার 10 আননকে যদি আমরা ভাগ করি, পূর্বপদ পরপদ, একটা 10, একটা আনন। এখন 10 আনান শব্দটিকে আমরা ভাববো, চোখ বন্ধ করে যদি কল্পনা করি, তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি? 10 মানে একটা সংখ্যাকে দেখতে পাচ্ছি।
বা মুখ, একটা সংখ্যা মুখ দেখতে পাচ্ছি, না আমরা রাবণকে বুঝছি, অবশ্যই রাবণকে বুঝছি। না 10 সংখ্যাটাকে বুঝছি, না মুখটাকে বুঝছি, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই না বুঝে ভিন্ন একটা পদকে আমরা বুঝছি, যার নাম রাবণ। অতএব দেখো ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রীহি সমাসে। অতএব এটা বহুব্রীহি সমাস। এবার আসি দুর্নীতি। দুর্নীতি শব্দটিকে, দুর্নীতি একটা শব্দ, সমাসবদ্ধ পদ। দুর্নীতিকে যদি আমরা ব্যাসবাক্য করি কি হবে? নীতি নেই যার, এটা হবে ব্যাসবাক্য। এবার এটা কোন সমাস হবে? দুর্নীতিকে আমরা আবার একই পদ্ধতিতে পূর্বপদ পরপদ আলাদা করব। দুঃ যুক্ত নীতি, দুঃ যুক্ত নীতি অর্থাৎ দুঃ পূর্বপদ, নীতি পরপদ। দুঃ মানে অভাব, বিপরীত, আর নীতি মানে নীতি। নীতি বলতে বোঝায় যেখানে নীতি আছে, আর দুঃ বলতে বোঝায় যেখানে নীতির অভাব রয়েছে। এবার চোখ বন্ধ করে কল্পনা করলে আমরা কোনটাকে বুঝি দুর্নীতি বলতে? নীতি যেখানে নিয়ম শৃঙ্খলা চলে ঠিকঠাক তাকে বুঝি, না নীতির অভাবটাকে বুঝি, নীতির বিপরীতটাকে বুঝি? নিশ্চয়ই নীতির বিপরীতটাকে বুঝি। অতএব নীতির বিপরীতটাকে বুঝি মানে দুঃখকে বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে। পূর্বপদ প্রাধান্য দেয় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। তাহলে এটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আগেই আলোচনা করেছিলাম। এই 6টি সমাস ছাড়াও নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, আলোপ সমাস এগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে আবার আলোচনা করা যাবে। এই ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। পড়তে থাকো, আরও বেশি জানো, আরও বেশি নিজেকে পরিপূর্ণ করে তোলো, সমৃদ্ধ করে তোলো। ধন্যবাদ।